১৯৪৭ সাল উপমহাদেশের ইতিহাসে এই একটা সাল যেন একটা গভীর ক্ষতচিহ্ন রেখে গেছে। কিন্তু ভারত বিভাজনের মতো এত বড় একটা ঘটনা কেন ঘটল? এর পেছনে কিন্তু শুধু আবেগ বা হঠাৎ ঘটে যাওয়া দাঙ্গা ছিল না, ছিল বেশ কিছু সুনির্দিষ্ট রাজনৈতিক সিদ্ধান্ত আর ধারণা। চলুন আজ আমরা সেই রাজনৈতিক পথটাই একটু ভালো করে বোঝার চেষ্টা করি। ২ কোটি ভাবা যায়? এই বিশাল সংখ্যাটা কোনো সাধারণ পরিসংখ্যান নয়। এটা ইতিহাসের অন্যতম ভয়াবহ আর বেদনাদায়ক একটা গণদেশান্তরের সাক্ষী। লক্ষ লক্ষ মানুষ, তাদের বাপদাদার ভিটেমাটি, চেনা জানা পরিবেশ, সবকিছু এক মুহূর্তে পেছনে ফেলে একটা সম্পূর্ণ অনিশ্চিত ভবিষ্যতের দিকে হাঁটতে বাধ্য হয়েছিল। কিন্তু মূল প্রশ্নটা হলো, এমন একটা মানবিক বিপর্যয় আখির ঘটলটা কেন? কিভাবে পুরো পরিস্থিতিটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেল? এই যে এত বড় আর হিংসাত্মক একটা দেশান্তর, এর পেছনের রাজনৈতিক কারণগুলোই আমরা এখন এক এক করে দেখব। দেশভাগের ধারণাটা কিন্তু একদিনে জন্মায়নি। এর বীজ বোনা হয়েছিল বহু দশক ধরে কিছু রাজনৈতিক সিদ্ধান্তের মাধ্যমে। আর এই সিদ্ধান্তগুলোই হিন্দু আর মুসলিম সম্প্রদায়ের মধ্যে ধীরে ধীরে একটা অদৃশ্য কিন্তু শক্তিশালী প্রাচীর তৈরি করে দিয়েছিল। আর এই পুরো ব্যাপারটা শুরুটা হয়েছিল, বা বলা যায় প্রথম বড় ফাটলটা ধরেছিল ১৯০৫ সালের বঙ্গভঙ্গের মাধ্যমে। দেখুন, ব্রিটিশরা মুখে বলছিল যে এটা নাকি শুধু প্রশাসনিক সুবিধার জন্য করা, কিন্তু আসলে যা করা হলো তা হলো একটা মুসলিম সংখ্যাগুরু পূর্ববাংলা আর একটা হিন্দু সংখ্যাগুরু পশ্চিমবঙ্গ তৈরি করা। মানে এই প্রথমবার ধর্মের ভিত্তিতে একটা সরকারি সীমানা টানা হলো। আর এই একটা ঘটনায় কিন্তু ভারতের রাজনীতির পুরো গতিপথটাকেই একেবারে বদলে দিয়েছিল। আর এর ফল হল সুদূর প্রসারী, মানে একটা ঘটনার পর আরেকটা ঘটনা ঘটতে থাকল। বঙ্গভঙ্গের বিরুদ্ধে হিন্দু নেতারা যখন প্রতিবাদ শুরু করলেন, তখন মুসলিম নেতারা ভয় পেয়ে গেলেন যে একটা অখণ্ড স্বাধীন ভারতে তাদের কি হবে। সে ভয় থেকেই তারা নিজেদের রাজনৈতিক সুরক্ষার জন্য দাবি করলেন পৃথক নির্বাচক মণ্ডলী। সোজা কথায়, মুসলিম ভোটাররা শুধু মুসলিম প্রার্থীকেই ভোট দেবে, এই দাবি থেকেই জন্ম নিল মুসলিম লীগ। আর ব্রিটিশরাও নিজেদের সুবিধা মতো ১৯১৯ সালে এই ব্যবস্থাকে আইনি স্বীকৃতি দিয়ে দিল। কার্যত দুটো সম্প্রদায়ের জন্য দুটো আলাদা রাজনৈতিক পথ তৈরি হয়ে গেল। এই যে আলাদা রাজনৈতিক পরিচয়ের ধারণা, এটাই পরে একটা আনুষ্ঠানিক আর বেশ শক্তিশালী একটা তত্ত্বে পরিণত হয়। চলুন দেখি কিভাবে এই তত্ত্বটা বিভাজনের আসল ভিত্তিটা তৈরি করেছিল। এই আলাদা রাজনীতির ধারণা থেকেই জন্ম নিল দ্বিজাতি তত্ত্ব বা টু নেশন থিওরি। এই তত্ত্বের মূল কথাটা ছিল খুব সহজ কিন্তু খুব শক্তিশালী। ভারতে হিন্দু আর মুসলমানরা শুধু দুটো আলাদা ধর্মীয় গোষ্ঠী নয়, তারা দুটো সম্পূর্ণ আলাদা জাতি। আর দুটো আলাদা জাতির জন্য দুটো আলাদা রাষ্ট্র দরকার। এই একটা ধারণায় পাকিস্তান আন্দোলনের মূল চালিকার শক্তি হয়ে উঠেছিল। তবে অবাক করার মতো ব্যাপার হল, এই পৃথক জাতির ধারণাটা কিন্তু উভয় সম্প্রদায়ের জাতীয়তাবাদী নেতাদের মধ্যেই ছিল। একদিকে ভি.ডি. সাভারকারের মতো হিন্দু নেতারা যুক্তি দিচ্ছিলেন যে হিন্দুরা ভারতে একটা স্বতন্ত্র জাতি। ঠিক একই যুক্তিতে অন্যদিকে মোহাম্মদ আলী জিন্নাহ আর মুসলিম লীগ দাবি করছিল যে মুসলমানরা একটা আলাদা জাতি আর তাদের জন্য একটা আলাদা রাষ্ট্র প্রয়োজন। এর ফলে যা হলো, ভারতের প্রধান দুটো রাজনৈতিক দলের মধ্যে একটা মৌলিক সংঘাত তৈরি হলো, যেখান থেকে ফেরা প্রায় অসম্ভব ছিল। একদিকে ভারতীয় জাতীয় কংগ্রেস চাইছিল একটা অখণ্ড ধর্মনিরপেক্ষ ভারত, যেখানে সব ধর্মের মানুষ একসাথে থাকবে। আর অন্যদিকে মুসলিম লীগের একমাত্র লক্ষ্যই হয়ে দাঁড়াল দক্ষিণ এশিয়ার মুসলমানদের জন্য একটা স্বাধীন রাষ্ট্র, মানে পাকিস্তান প্রতিষ্ঠা করা। এই দুই সম্পূর্ণ ভিন্ন লক্ষ্যই পরবর্তী সমস্ত সংঘাতের মঞ্চটা তৈরি করে দিয়েছিল। ব্রিটিশ শাসনের শেষ দশকে এই রাজনৈতিক তত্ত্বটা একটা অপ্রতিরোধ্য রাজনৈতিক আন্দোলনে পরিণত হয়। চলুন দেখি কিভাবে এই দাবিটা ধাপে ধাপে বাস্তব রূপ নিতে শুরু করে। ব্রিটিশ শাসনের একেবারে শেষ দশকে পরিস্থিতি খুবই দ্রুত খারাপ হতে থাকে। যেমন ধরুন ১৯৩৭ সালে নির্বাচনে ক্ষমতার ভাগাভাগি নিয়ে কংগ্রেস আর মুসলিম লীগের মধ্যে যে দ্বন্দ্ব শুরু হলো, তা বিভেদকে আরও বাড়িয়ে দিল। এর ঠিক ৩ বছর পরে ১৯৪০ সালে মুসলিম লীগ লাহোর প্রস্তাবে একেবারে সরাসরি পাকিস্তানের দাবি জানিয়ে দিল। আপশেষ চেষ্টা হিসেবে ১৯৪৬ সালে ক্যাবিনেট মিশন আনা হলো, কিন্তু সেটাও ব্যর্থ হলো। আর তারপরই এলো সেই ভয়াল প্রত্যক্ষ সংগ্রাম দিবস, যা কলকাতাকে একটা মৃত্যুপুরীতে পরিণত করল আর সারা ভারতে সাম্প্রদায়িক হিংসার আগুন ছড়িয়ে দিল। এই যে লাগাম ছাড়া সহিংসতা, আর তার ওপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটেনের নিজেদেরই অর্থনৈতিক অবস্থা একদম ভেঙে পড়েছিল। লন্ডনের সরকার বুঝতে পারছিল যে ভারতকে আর শাসন করা সম্ভব নয়, তাই তাদের একটাই লক্ষ্য ছিল যে কোনো মূল্যে যত তাড়াতাড়ি সম্ভব ক্ষমতা হস্তান্তর করে ভারত থেকে চলে যাওয়া। ব্রিটিশদের এই যে তাড়াহুড়ো করে চলে যাওয়ার সিদ্ধান্ত, এটাই জন্ম দিয়েছিল বিভাজন প্রক্রিয়ার সবচেয়ে বিতর্কিত অধ্যায়ের। আর সেটা হলো সীমানা নির্ধারণ, যা র্যাডক্লিফ লাইন নামে পরিচিত।
একবার ভাবুন তো, লক্ষ লক্ষ মানুষ 14 আর 15ই আগস্ট স্বাধীনতার উৎসবে মেতেছে, কিন্তু তারা জানেই না যে তাদের বাড়ি, তাদের গ্রাম বা শহরটা কোন দেশে পড়েছে, ভারতে নাকি পাকিস্তানে। কারণ সেই বর্ডার লাইন প্রকাশ করা হয়েছিল স্বাধীনতারও 2 দিন পর, 17ই আগস্ট। এই বিলম্ব জন্ম দিয়েছিল এক নজিরবিহীন, বিশৃঙ্খলা আর ভয়ঙ্কর আতঙ্কের। এই বিভাজনের রেখাটাই পরিচিত র্যাডক্লিফ লাইন নামে, আর এটা এঁকেছিলেন ব্রিটিশ আইনজীবী স্যার সিরিল র্যাডক্লিফ, যিনি এর আগে কোনোদিন ভারতেও আসেননি। তাকে মাত্র 5 সপ্তাহ সময় দেওয়া হয়েছিল বাংলা আর পাঞ্জাবের মতো দুটো বিশাল আর জটিল প্রদেশকে ভাগ করার জন্য। আর তার হাতে ছিল কিছু পুরনো ভুলভাল মানচিত্র। তাড়াহুড়ো করে একটা টেবিলে বসে আঁকা একটা লাইন কোটি কোটি মানুষের জীবনকে চিরদিনের মতো বদলে দিয়েছিল। এই রাজনৈতিক সিদ্ধান্তের মানবিক মূল্য ছিল কল্পনার বাইরে। ইতিহাসবিদদের এই কথাগুলো সেই ভয়ঙ্কর সময়ের সামান্য একটা ছবি তুলে ধরে। গর্ভবতী মহিলাদের পেট চিরে ফেলা, শিশুদের মাথা ইটের দেয়ালে আছড়ে মারা, নৃশংসতা ছিল অভূতপূর্ব। এই সীমানা নির্ধারণের ফলে যে হিংসা ছড়িয়ে পড়েছিল তা এক কথায় ছিল নারকীয়। এটা শুধু একটা রাজনৈতিক বিভাজন ছিল না, এটা ছিল একটা চরম মানবিক বিপর্যয়। তাহলে এই যে এতগুলো রাজনৈতিক ঘটনা, এর যোগফলটা ঠিক কী ছিল? চলুন পুরো প্রক্রিয়াটা আরেকবার খুব সংক্ষেপে দেখে নেওয়া যাক। তাহলে পুরো পথটা যদি আমরা এক নজরে দেখি, তাহলে 4টে মূল ধাপ আমাদের সামনে আসে। প্রথমত, ব্রিটিশ নীতিগুলো দুটো সম্প্রদায়ের মধ্যে রাজনৈতিক বিভেদ তৈরি করে। দ্বিতীয়ত, দ্বিজাতি তত্ত্ব সেই বিভেদকে একটা আদর্শের রূপ দেয়। তৃতীয়ত, রাজনৈতিক নেতাদের আপসের ব্যর্থতা পরিস্থিতিকে দাঙ্গার দিকে ঠেলে দেয়। আর সবশেষে, ব্রিটিশদের তাড়াহুড়ো আর র্যাডক্লিফ লাইনের মতো একটা অপরিকল্পিত সীমানা একটা রাজনৈতিক সিদ্ধান্তকে ভয়াবহ এক মানবিক ট্র্যাজেডিতে পরিণত করে। এই আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। দেশভাগের ইতিহাস কিন্তু আমাদের বারবার এটাই মনে করিয়ে দেয় যে কয়েক দশক আগে মানচিত্রের উপর টানা একটা লাইন কিভাবে আজকের দিনের ভূ রাজনীতি, মানুষের পরিচয়, এমনকি দেশগুলোর মধ্যকার